হচ্ছে অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন। আগের যে বিক্রিয়াগুলো হচ্ছিল সেগুলো সব ছিল নিউক্লিওফিলিক অ্যাডিশন, মানে কেউ বেরোবে না, শুধু যুক্ত হয়ে যাবে। যেমন CH3OH যুক্ত হয়ে গেল অ্যালডিহাইড বা কিটোনে, বা HCN যুক্ত হয়ে গেল, এখানে সায়ানোহাইড্রিন পেয়েছিলাম, এখানে হেমিঅ্যাসিটাল পেয়েছিলাম বা হেমিকিটাল পেয়েছিলাম। আজকে বিক্রিয়াতে অ্যাডিশন হবে, তারপর এলিমিনেশন হবে, যাকে কনডেনসেশন বলে। এর জেনারেল ফর্মটা যদি আমরা লিখি, এটা হচ্ছে কার্বনিল, আমরা একটা অ্যামোনিয়া ডেরিভেটিভ নেব, ক্যাটালিস্ট লাগবে, সাধারণত HCl আর CH3COON এর প্রয়োজন হয়। কি হবে, এই O আর এই দুটো হাইড্রোজেন জড় হয়ে বেরিয়ে চলে যাবে। অ্যামোনিয়া ডেরিভেটিভ বলছি এটাকে, আর যদি H হয় তাহলে অ্যামোনিয়া হয়ে যাবে, NH2 বন্ড H। সেই রিঅ্যাকশনটা আমরা আলাদা করে করব, রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া হেডিং। আপাতত আরেক জায়গায় বিভিন্ন গ্রুপ বসিয়ে আমরা দেখব রিঅ্যাকশনগুলো কি কি হয়। তো আরেক জায়গায় যখন বিভিন্ন কম্পাউন্ড বসাবো, বিভিন্ন গ্রুপ বসাবো, তখন সেগুলো পরপর পরপর লিখে দেবো। এখন ওই বড় গ্রুপটা না বসিয়ে এটা দিয়ে আমরা মেকানিজমটা জেনে নিই কি করে এটা হচ্ছে, তারপরে জাস্ট আর্টগুলো মেনশন করবো আর কম্পাউন্ডগুলো লিখতে থাকবো। তাহলে মেকানিজমে কিচ্ছু নেই, শুধু ওই পাই1 খুলবে আর পাই1 লাগবে। H প্লাস আছে, তাহলে এও ধরতে পারে, আবার এও ধরতে পারে। এর ধরার প্রবণতাটাই বেশি, কারণ এটা হচ্ছে এর চাইতে কম ইলেকট্রোনেগেটিভ। কম ইলেকট্রোনেগেটিভ হলে সে লোন প্যাডকে ভালো ব্যবহার করতে পারবে, তাহলে এর ধরার ক্ষমতাটা বেশি হবে। কিন্তু এটা যদি ধরে নেয় তাহলে বিক্রিয়াটা এগোবে না। আবার এটা যে প্রোটনটাকে যে নেবে সেটা রিভার্সেবল, ধরবে আবার ছাড়বে, আবার এও নেবে। ফলে যখন এ নেবে আর এ নেবে না, সেই সময় কিন্তু বিক্রিয়াটা হবে। যেহেতু রিভার্সেবল, এ যদি প্রোটনেট হয়েও যায়, যখন ডিপ্রোটনেট হবে তখন বিক্রিয়াটা কন্টিনিউ হবে। এবার যদি H প্লাসের পরিমাণ আমরা অত্যাধিক বাড়িয়ে দিই, তখন কিন্তু আর ডিপ্রোটনেশনটা হবে না, কারণ রিঅ্যাকট্যান্টের সংখ্যা যদি বেড়ে যায়, আমরা জানি যে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা বেড়ে যাবে এবং এটা প্রোটনেটেড ফর্মটা পপুলেট করে যাবে। সুতরাং তখন কিন্তু আর রিঅ্যাকশন এগোবে না। সেজন্য একটা অপটিমাম পিএইচ এই বিক্রিয়াটা হয়, পিএইচ হচ্ছে অ্যারাউন্ড 3.5। বিপদটা কোথায়, H প্লাস না দিলে বিক্রিয়া হবে না, আবার H প্লাস দিলে এ প্রোটনেট হয়ে বসে থাকবে আর বিক্রিয়াটা কন্টিনিউ হবে না। তাহলে দিলেও বিপদ, না দিলেও বিপদ। এক্ষেত্রে একটা অপটিমামের দরকার হয়, সেই অপটিমাম পিএইচটা 3.5, এবং এটা মেনটেন করতে গেলে বাফারের প্রয়োজন। বাফার আমরা শিখেছি যে অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেটের যদি মিক্সচার দেওয়া হয় তখন সেটা বাফার হয়। তো এখানে তো অ্যাসিটিক অ্যাসিড নেই, তাহলে বাফারটা হবে কেমন করে? আর কোন একটা স্ট্রং অ্যাসিড আর তার সল্ট কিন্তু বাফার নয়। উইক অ্যাসিড এবং তার সল্ট বাফার হয়, উইক বেস এবং তার সল্ট বাফার হয়। যেহেতু পিএইচটা লেস দ্যান 7 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাকে অ্যাসিডিক বাফার নিতে হবে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিড, তার মধ্যে সোডিয়াম অ্যাসিডেটটা আছে। এবার কি হবে, যেহেতু HCl আছে, কিছুটা অ্যাসিডেট প্রোটনেট হয়ে CH3COH হবে, তাহলে বাফারটা এখানে বাই ডিফল্ট তৈরি হয়ে যাবে। সেই জন্য এখানে HCl CH3CON এ দেওয়া হয়েছে। আবার এই যে অ্যাসিটিক অ্যাসিডটা উৎপন্ন হলো, সেটা বাফার হিসেবে যেমন কাজ করবে, ক্যাটালিস্ট হিসেবেও কাজ করবে। অর্থাৎ HClটা দিয়েছি, সেটা যে নষ্ট হয়ে গেল, ফলে এই বিক্রিয়াটা কি করে হবে এটা ভাবার দরকার নেই। তাহলে এটা একটা খুব সুন্দর ক্যাটালাইটিক কম্বিনেশন, এবং সেটা পিএইচটাকেও কন্ট্রোল করছে। তাহলে যেটা হবে, এটা একে ধরলো, এটা অ্যাটাক করলো, এটা ডেল প্লাস আছে, এটা ডেল মাইনাস আছে। এই লোন প্যাড দিয়ে
এইচ প্লাসটাকে নিল আর এই লোন পেয়ারে ইলেকট্রোফিলিক সাইটে অ্যাটাক করলো, তৈরি হলো কার্বনের ভ্যালেন্সি অক্সিজেনের ভ্যালেন্সি ঠিক আছে, নাইট্রোজেনের ভ্যালেন্সিটা গ্রেটার দ্যান 3 হয়ে গেছে। আবার লোন পেয়ার দিয়েছে, সেখান থেকে এই দুটো থেকেই বলতে পারি যে এখানে প্লাস। এবার মিডিয়ামে কি আছে, Cl মাইনাস আছে বা CH3COO মাইনাস আছে, তাহলে মিডিয়ামে যে বেস আছে এটাকে বার করে নেবে। লোন পেয়ারটা ফেরত চলে এলো, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া গেল এখান থেকে। নেক্সট আবার প্রোটনেট হবে, এখানেও সেই একই লজিক যে এরও প্রোটনেশন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এর প্রোটনেশন হলে কোনো লাভ নেই। ফলে যখন ওটা ফেরত আসবে, যেহেতু রিভার্সেবল, প্রোটনেশন এবং ডিপ্রোটনেশন এটা সাইমেলটেনিয়াসলি চলতে থাকে, তাই ফেরত আসবে, তারপর যখন এটা প্রোটনেট হবে তখন রিঅ্যাকশনটা প্রসিড করবে। তাহলে আবার প্রোটনেটেড হলো, OH2 প্লাস হচ্ছে ভালো লিভিং গ্রুপ, কারণ বেরোনোর পরে নিউট্রাল। এটা ট্রিগার করবে, এ বেরিয়ে যাবে। তাহলে জল বেরিয়ে গেল, নাইট্রোজেন লোন পেয়ারটা দেওয়ার জন্য একটা ডাবল বন্ড N, একটা H আছে একটা R আছে, এখানে প্লাস। এবার জলও নিতে পারে বা অ্যাসিডেটও নিতে পারে, বলা যাবে না কে নেবে, যেটা বেশি অ্যাভেলেবেল। প্রথম ধাপে অ্যাসিডেটটাকে দেখালাম কারণ তখন অ্যাসিডেট প্রচুর ছিল, তারপর অ্যাসিডেটটা আস্তে আস্তে প্রোটনেট হয়ে অ্যাসিডিক অ্যাসিড হয়ে যাচ্ছে। জলও নিতে পারে, অ্যাসিডেটও নিতে পারে এখান থেকে, তাহলে এটা নিউট্রাল হয়ে যাবে। এবার আর এর জায়গায় বিভিন্ন গ্রুপ আমরা বসাবো। যখন R ইকুয়াল টু OH, তখন এটার নাম হবে হাইড্রক্সি অ্যামিন। তখন এটা হবে NH2OH, আর এর জায়গায় যখন OH তখন এটা হবে NH2OH, এর নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। এরপর আর বুদ্ধি খাটাবো না, আমি যদি অ্যাসিটালডিহাইড থেকে স্টার্ট করি, এখানে লিখব HCl CH3COONA, উৎপন্ন হবে NaCl আর অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। এটা যেমন আছে তেমন থাকবে, শুধু ডবল বন্ডের পর ওটা দেবো না, তারপর N হয়ে যাবে আর এটা বন্ড হয়ে যাবে। কি বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, আর এটা লিখছি না, এটা হবে NaCl আর অ্যাসিটিক অ্যাসিড। এই যেটা তৈরি হলো এর নামটা বলবো অ্যাসিটালডিহাইড অক্সিন, আবার এরকম বলা যায় অ্যাসিটালডক্সিন। এটা হাইড্রক্সিল অ্যামিন, এর যেটা এরকম ইমিন কম্পাউন্ড হবে সেটার নাম হবে অক্সিন। তাহলে অ্যাসিটালডিহাইড অক্সিন বা অ্যাসিটালডক্সিন এটার নাম। এটা যদি কিটোন হয় তাহলে কিটোক্সিন। আচ্ছা, এখানে আরেকটা ধরন আমি দেখিয়ে দিই, পরীক্ষায় এইভাবেও আসতে পারে।
আছে, প্রথমে যখন রিয়েজেন্টটা দেবো তখন এটা এরকম অ্যাডিটিভ কম্পাউন্ড হয়ে থাকতে পারে, বা NH2 H প্লাসটাকে ধরে NH3 প্লাস বন্ড OH তার পাশে Cl মাইনাস এইভাবে থাকতে পারে, জন্য এইভাবেও দেওয়া হয়। কিন্তু পরিমাণে খুব বেশি নেই, তার ফলে এটা সারা জীবন NH3 প্লাস হয়ে থেকে যাবে এমনটা না, এটা ব্যাক করবে পরিমাণে কম থাকার জন্য। ব্যাক করার পর এখানে অ্যাট্রাক্ট হবে, সেটা বলেছি। এটার নাম হচ্ছে অ্যাসিটোন অক্সিন বা ইন জেনারেল কিটোক্সিন। তাহলে এটা যদি NH2 হয়, NH2 আগে থেকেই ছিল, আবার একটা NH2 দিচ্ছি, তাহলে এটা হবে NH2 বন্ড NH2, নামটা হবে হাইড্রাজিন। এই যৌগটার নামটা হলো হাইড্রাজিন, NH2 বন্ড NH2। তাহলে এখানটাতে আমরা NH2 বসাচ্ছি, এখানটা NH2। দুটো NH2 দেখে ঘাবড়ানোর কিছু নেই, একটা H2 একটা O জল বেরোলো, আর একটা NH2 যেমন থাকার ওখানে থেকে যাবে। নামটা কি হবে? হাইড্রাজিন আছে, হাইড্রাজোন হবে। তাহলে অ্যাসিটালডিহাইড হাইড্রাজোন। অ্যাসিটালডিহাইড হাইড্রাজোন। যদি কিটোন থেকে স্টার্ট করি তখন এই জন্যই প্রথমে মেকানিজমটা এটা দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, যে এই আর জায়গায় যা যা বসাবো শুধু একই রকম জিনিস রিপিট হবে। এটার নাম হবে অ্যাসিটোন হাইড্রাজোন। বেঞ্জালডিহাইড থেকে স্টার্ট করলে এটা হবে CH ডাবল বন্ড এই জায়গাটাতে অ্যাটাক করবে দুটো হাইড্রোজেন, আর এই ওটা বেরিয়ে গেল, তাহলে CH ডাবল বন্ড N বন্ড NH2। এটা হচ্ছে বেঞ্জালডিহাইড হাইড্রাজোন। এখানে একটা ব্যাপার হচ্ছে, অনেক সময় দিয়ে দেয় যে এটা খেয়াল করতে হবে, 2 মোলস অফ বেঞ্জালডিহাইড দিয়ে দেয়। এইটা প্র্যাকটিস করে গেছিস স্যার, বেঞ্জালডিহাইডে হাইড্রোজেন দিলে কি হবে? পরীক্ষায় দিয়ে দিল এইটা, 2টা আগে লিখলো না, 2 মোলস দিয়ে দিল কোথাও একটা, খেয়াল করলি না, এটা লিখে দিয়ে চলে এলি, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। NH2 বন্ড NH2 এই কম্পাউন্ডটা একটু ডিফারেন্ট, কারণ এর এরকম দুরকম সাইড রয়েছে, দুটো সাইড রয়েছে, ফলে এইদিকে একটা অ্যাটাক হতে পারে, এইদিকে একটা অ্যাটাক হতে পারে, যেটা আর কোনো অন্য আর এর ক্ষেত্রে হবে না, শুধুমাত্র এর ক্ষেত্রে হবে। সেই জন্য এখানে 2 দেওয়া, 2 দিলে কেমন হবে? তাহলে N বন্ড Nটা আগে লিখে দিই, N বন্ড N, এই যে এই N বন্ড Nটা, এবার এইদিকে একটা বেঞ্জালডিহাইড লেগে যাবে, প্রথমে কি হলো, প্রথমে একটা লাগবে, কি তৈরি হবে? বেঞ্জালডিহাইড হাইড্রাজোন। তখন এই যৌগটা C6H5 বন্ড CH ডাবল বন্ড N বন্ড NH2, তারপর আবার একটা আসবে দি N ডাবল বন্ড CH বন্ড C6H5, এর নাম হচ্ছে বেঞ্জাইলিডিন অ্যাজাইন। NH C6H5, তাহলে এটা কেমন হলো? ওভারঅল কম্পাউন্ডটা তাহলে কেমন হলো? NH2 বন্ড R, এটা তাহলে এটা NH2 বন্ড NH, আরটা এটা, তাহলে NH2 বন্ড NH, তার পাশে একটা বেঞ্জিন দিই, তাহলে C6H5 NH NH2, নামটা কি হবে? ফিনাইল হাইড্রাজিন, অর্থাৎ হাইড্রোজেনের ফিনাইল ডেরিভেটিভ, ফিনাইল হাইড্রাজিন। বাকি সমস্ত কিছু একই। তাহলে কিটোন থেকে যদি শুরু করি বা অ্যালডিহাইড থেকে যদি শুরু করি, কিটোন বা অ্যালডিহাইড থেকে শুরু করলে একই
NaCl CH3CONA, এই হাইড্রোজেন আর এই অক্সিজেন জল বেরোলো, তাহলে ডবল বন্ড N, তার সঙ্গে যা আছে চোখ বন্ধ করে লিখে দিতে হবে। এটা নাম হবে অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রোজেন। নামটা এটা অ্যাসিটালডিহাইড ওটাই থাকবে, ফিনাইল হাইড্রোজেন ফিনাইলটা ওটাই থাকছে, হাইড্রোজেনের জায়গায় শুধু হাইড্রোজেন হবে, এটা বোঝানোর জন্য যে এলিমিনেশন হয়েছে, মানে কনডেনসেশন হয়েছে। অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রোজেন, যদি অ্যাসিটোন থেকে শুরু করি তাহলে অ্যাসিটোন ফিনাইল হাইড্রোজেন, এটা হবে নাম। নেক্সট একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এখানে কি করা হচ্ছে, এখানে একটা NO2 দিয়ে দেওয়া হচ্ছে, এখানে একটা NO2 দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে যেটা তৈরি হবে, NH2টা তো আগে থেকেই আছে, তার সঙ্গে বন্ড NH হলো, তার সঙ্গে যে বেঞ্জিন রিংটা, সেখানে অর্থ পজিশনে একটা NO2 থাকছে, প্যারাতে একটা NO2 থাকছে। আগের নামটা ছিল ফিনাইল হাইড্রোজেন, সেটাকে আমরা তো চেঞ্জ করিনি, ফিনাইল হাইড্রোজেনই থাকছে, শুধু সেখানে দুটো নাইট্রো সাবস্টিটিউশন রয়েছে। কোথায় কোথায় রয়েছে? 2 আর 4। এটা এক, নামটা যেহেতু বলবো ফিনাইল হাইড্রোজেন, তাহলে এটা বাই ডিফল্ট 1 নাম্বার হলো, তাহলে এটা 2 নাম্বার, 3 বাদ দিয়ে 4। এর নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, এটাকে বলা হচ্ছে ব্রেডিজ রিএজেন্ট। তাহলে এটা থেকে যদি শুরু করি, তাহলে স্ট্রাকচারটা কেমন? NH2 বন্ড NH, বেঞ্জিন রিংটাও আছে, 2 এ একটা নাইট্রো, 4 এ একটা নাইট্রো, এখানেও তাই হয়ে যাবে, 2 এ একটা নাইট্রো, 4 এ একটা নাইট্রো। যেটা ফিনাইল হাইড্রোজেনে হচ্ছিল, কটা পাই বন্ডে পাই ইলেকট্রন গুলো ঘুরতে পারছিল, মানে রেজোন্যান্স করতে পারছিল কতটা জায়গা জুড়ে, এখান থেকে শুরু হচ্ছিল, একটা দুটো, এবার পরপর দুটো সিগমা আছে, কিন্তু এখানে একটা লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা পি অরবিটাল হয়ে একে কিন্তু যাওয়ার সুযোগ করে দেবে। তাহলে পাই বন্ড, এখানে পাই নেই, এখানে পাই নেই, দেখে মনে হতে পারে নন কনজুগেটেড, কিন্তু যেহেতু এখানে লোন পেয়ার আছে, ওটা কনজুগেট করে দেবে। তাহলে একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড, আর ভিতরে 6টা বন্ড, তাহলে 6 আর 3 এ 9টা বন্ড। এই 9টা বন্ড অবধি কিন্তু রেজোন্যান্সটা এমন হবে না যাতে করে, আমরা পার্টিকুলার বক্স পড়েছি আগে, সেখানে এটার কম্পাউন্ডটার কালার আছে, আরো কয়েকটা বন্ড প্রয়োজন, 10-12টা হলে ভালো হয়। সেই কারণে যখন দুটো নাইট্রো লাগিয়ে দেওয়া হলো, তখন নাইট্রোতে কি পাওয়া যাচ্ছে, এখানে একটা বন্ড পাওয়া যাচ্ছে, আর নাইট্রো কিরকম, এদিকে একটা ডবল বন্ড ও থেকে একটা বন্ড O- থাকে, নাইট্রোজেন আমাকে প্লাস থাকে। তাহলে এই যে এইদিকে দুটো বন্ড এক্সট্রা অ্যাড হয়ে গেল, 3টে বন্ড, এদিকে 3টে বন্ড এক্সট্রা অ্যাড হয়ে গেল, তাহলে এতটা জায়গা জুড়ে পাই ইলেকট্রন এখন ঘুরতে পারবে। পাই ইলেকট্রন যদি অনেকটা জায়গা জুড়ে ঘুরতে পারে, তাহলে পার্টিকুলার বক্সের বক্স লেন্থ বেড়ে যায়, গ্যাপ কমে যায়, এটা ভিজিবল রেঞ্জে ঢুকে যায়। ফলে ডিপেন্ডিং আপন দা কার্বনিল কম্পাউন্ড, এটার কালার আছে, কি কি কালার আছে? রেড আছে, অরেঞ্জ আছে। পিপিটি আসছে বলে এটাকে আমি কি করতে পারবো, এটার সাহায্যে কার্বনিল কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে পারবো। আমার যদি একটা আননোন স্যাম্পল দেয়, সেখানে কার্বনিল কম্পাউন্ড আছে কিনা তার আইডেন্টিফিকেশন হচ্ছে এই রিঅ্যাকশনটা, এই কনডেনসেশন রিঅ্যাকশন ইউজিং ব্রেডিজ রিএজেন্ট। 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনটাকে আমাকে রিএজেন্ট হিসেবে নিতে হবে, এবং এখানে যেটা তৈরি হবে তার নাম হবে অ্যাসিটালডিহাইড 2,4 ডাইনাইট্রো ফিনাইল, হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন, ZOAD প্লাস নামটা ওঠে। অ্যাসিটোন দিয়ে শুরু করলে অ্যাসিটোন 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। আরো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, এই যে প্রেসিপিটেটটা পাওয়া গেল, এটাকে সামান্য অ্যালকোহল দিয়ে ফুটিয়ে যখন ঠান্ডা করব, ঠান্ডা করলে ক্রিস্টাল পড়বে, সেই ক্রিস্টালটাকে ফিল্টার করে নিতে হবে। নেক্সট হচ্ছে, এর সঙ্গে প্রচুর ইম্পিউরিটি থাকবে, অর্থাৎ কিছুটা অ্যাসিটালডিহাইড বা কিটোন এগুলো মিশে থাকতে পারে, এই জাতীয় জিনিস থাকবে। ওয়াশ করতে হবে, ওয়াশ করবার সময় আরো কেয়ারফুল, কারণ আমি চাই যে ক্রিস্টালটা থেকে যাক, নোংরাগুলো বেরিয়ে যাক, তাহলে এমন সলভেন্ট নিতে হবে যাতে ক্রিস্টালটা ছাঁকনির উপরে থেকে যাবে, নোংরাগুলো শুধু বেরোবে। তাই আমি যদি
চিনি নিই, তাকে যদি ওয়াশ করতে চাই তা নিশ্চয়ই জল দিয়ে ওয়াশ করবো না, তো চিনিটা গুলে বেরিয়ে চলে যাবে। তো সেই রকম বলছি আর কি, ওয়াশ করতে হবে প্রপার সলভেন্ট ইউজ করে। তারপর ড্রাই করতে হবে, শুকিয়ে নিতে হবে। প্রথমে ভ্যাকুয়াম পাম্প দিয়ে সাকশন করে নিতে হবে সলভেন্টটাকে, তারপর সেটাকে এভাপোরেট করতে দিতে হবে, হিটিং মেথড আছে। ড্রাই হয়ে গেল, ড্রাই হওয়ার পর তার মেল্টিং পয়েন্ট ডিটারমিন করতে হবে এই কম্পাউন্ডটার। বিউটি হচ্ছে যে একটা শার্প মেল্টিং পয়েন্ট আছে, যেহেতু এটা অ্যামোফাস নয় ক্রিস্টাল এবং আমরা ইম্পিউরিটি গুলোকে তাড়িয়ে দিয়েছি, তার একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকবে। এবং যদি এটা অ্যাসিটালডিহাইড 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন হয়, তার যে মেল্টিং পয়েন্ট হবে সেটা একটা পার্টিকুলার একটা ডিফাইন্ড মেল্টিং পয়েন্ট। যদি অ্যাসিটন নিই আমরা, অ্যাসিটন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন হয়, তখন তার একটা অন্য মেল্টিং পয়েন্ট, সেটাও ডিফাইন্ড শার্প। যদি বেঞ্জালডিহাইড থেকে শুরু করি, তাহলে বেঞ্জালডিহাইড 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, তার ক্রিস্টালটার একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকবে। সুতরাং এখানে শুধুমাত্র যে কার্বনিল কম্পাউন্ড আইডেন্টিফাই করতে পারবো তা না, তার পাশাপাশি আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে কোন কার্বনিল কম্পাউন্ড সেটা আমরা ওই মেল্টিং পয়েন্ট যদি ডিটারমিন করি, ওই অবধি যদি যাই, একদম এটাও বলে দিতে পারবো যে কার্বনিল কম্পাউন্ডটা কি নিয়েছিলাম, অ্যাসিটোন না অ্যাসিটালডিহাইড না বেঞ্জালডিহাইড না বিউটানন, একদম এক্স্যাক্টলি বলে দিতে পারবো। সেই জন্য এটা খুব পপুলার রিয়েজেন্ট। আরেক জায়গায় নেব NaCONH2, NaCONH2 আরেক জায়গায় NH2 টা থাকবে। তাহলে এই যৌগটা কেমন হবে, NH2 টা লিখে ফেলি, তারপর NH, অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে একবার ফিনাইল লাগালাম, দিয়ে বললাম ফিনাইল হাইড্রোজেন, একবার 2,4-ডাইনাইট্রোফিনাইল লাগালাম, নিয়ে বললাম 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এখানে অ্যাজিড যেন হাইড্রোজেনে CONH2 লাগাচ্ছে, তাহলে এটা হলো CONH2। এটার নাম হচ্ছে সেমি কার্বাজিন বা কার্বাজাইড, সেমি কার্বাজিন বা কার্বাজাইড। এটা হাইড্রোজেন নামটা থাকছে না, দিলে এই যে এই জলটা বেরোবে, মেকানিজম দেখানো আছে কিভাবে বেরোবে। নামটা কি হবে, অ্যাসিডন সেমি কার্বাজোন।